আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আরশিদ আলী। আর শুরুতেই জানাবো সংবাদ শিরোনামগুলো। করোনায় দেশে আরও 23 জনের প্রাণহানি, মোট মৃত্যু 582। একদিনে শনাক্ত 2500 ছাড়লেও মোট শনাক্ত 42,844। অফিস খোলার ঘোষণায় কর্মস্থলে ফিরছেন মানুষ, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। নৌপথেও যাত্রীদের চাপ, পাটুরিয়া ঘাটে ভাঙনে ফেরি চলাচল ব্যাহত। প্রস্তুতি চলছে সীমিত পরিসরে ট্রেন, বাস ও লঞ্চ চালু। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আশ্বাস কর্তৃপক্ষের। রাজধানীর কাঁচা বাজারগুলোতে পণ্য সরবরাহ স্বাভাবিক নেই। মশলা ও সবজির দাম বাড়তি, চড়া দামে বিক্রি হচ্ছে মৌসুমি ফল। বলছিলাম শিরোনামগুলো, এবারে বিস্তারিত। করোনায় আক্রান্ত হয়ে দেশে নতুন করে 23 জনের মৃত্যু হয়েছে আর 2523 জন কোভিড রোগী শনাক্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। করোনায় আক্রান্ত সংখ্যার হিসেবে এটি সর্বোচ্চ। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলেন 42,844 জন এবং মারা গেলেন 582 জন। এছাড়া 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 590 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 9,015 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়মিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান। আমিনুল মজুশের রিপোর্ট। করোনা সংক্রমণের শুরু থেকেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছিল, যত বেশি পরীক্ষা তত বেশি শনাক্ত। 24 ঘন্টার প্রতিবেদনে যেন ফুটে উঠল সেই মতামতের প্রতিফলন। দেশে 24 ঘন্টায় সর্বোচ্চ পরীক্ষায় শনাক্ত হয়েছে করোনার সর্বোচ্চ সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে উঠে আসে সর্বশেষ তথ্য। 49টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ হয়েছে গত 24 ঘন্টায় 12,982টি এবং পরীক্ষা হয়েছে 11,301টি। এর মধ্যে শনাক্ত হয়েছে 2,523টি এবং এ পর্যন্ত শনাক্ত 42,844 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 590 জন এবং এ পর্যন্ত সুস্থ 9,015 জন। আর মৃত্যুবরণকারীদের বিষয়েও দেয়া হয় বিস্তারিত বিবরণ। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 23 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 582 জন। মৃত্যুর বিশ্লেষণে পুরুষ 19 জন, মহিলা 4 জন। আগামীতে দৈনন্দিন জীবনে সামাজিক দূরত্বের প্রতি গুরুত্ব না দিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে বাধ্য বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমিনুল মজলিস, মাই টিভি, ঢাকা। দর্শক, আমরা চলে যাচ্ছি অপর একটি স্টুডিওতে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মুবাল্লিক করিম। তিনি জানাবেন করোনার সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আরশিরা। প্রতিদিন কিন্তু বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটা বেড়েই চলেছে। যেসব দেশে কমে এসেছে সেখানে কিন্তু দ্বিতীয় দফায় আবারও সংক্রমণ শুরু হয়েছে। বলা হচ্ছে কিন্তু লকডাউন শিথিলতার কারণে অনেক দেশে কিন্তু আবারও সংক্রমণ বাড়া শুরু হয়েছে। এখন পর্যন্ত বিশ্বে যদি আমরা দেখি, করোনার আক্রান্তের দিকে কিন্তু আক্রান্তের সংখ্যা 59,12,000, মৃতের সংখ্যা 3,62,000 আর সুস্থ হয়েছেন প্রায় 26 লাখের কাছাকাছি। এসব দেশের মধ্যে কিন্তু মৃত্যুতে এবং আক্রান্তের দিকে অনেকটা শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, তারপর ব্রাজিল, রাশিয়া, স্পেন এবং যুক্তরাজ্য। এর মধ্যে কিন্তু বাংলাদেশের অবস্থান এখন পর্যন্ত 22তমতে রয়েছে। বাংলাদেশের সাথে যদি আমরা শীর্ষ আক্রান্ত দেশগুলো দেখি, তার মধ্যে কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে যদি তুলনা করা হয়, দেখা যাবে যে বাংলাদেশ এখন গড়ে কিন্তু আক্রান্তের হার জনসংখ্যার তুলনায় বেশি, তবে মৃত্যুর হার এবং সুস্থতার হার কিন্তু অনেকটাই কম অন্যান্য দেশের চেয়ে। তবে এসব দিক দিয়ে কিন্তু এখন পর্যন্ত আক্রান্তের দিকে বাংলাদেশের মধ্যে শীর্ষ কিন্তু রয়েছে রাজধানী যেসব এলাকা আক্রান্ত, তার মধ্যে 10টি প্রথম যে সারিতে রয়েছে তার মধ্যে রয়েছে মহাখালীতে 300, দেখা যাচ্ছে যে মহাখালী 374 জন কিন্তু আক্রান্ত। এর মধ্যে যাত্রাবাড়িতে 320, কাকরাইলে 299, মুগদাতে 297, মোহাম্মদপুরে 295, মিরপুরে 248, উত্তরাতে 243, রাজাবাগে 214, মগবাজারে 210 এবং তেজগাঁতে কিন্তু 192 জন আক্রান্ত রয়েছে। ধারণা করা হচ্ছে এসব এরিয়াতে কিন্তু সংক্রমণ হয়েছে অনেকটা সামাজিকভাবে। তবে 10ম সপ্তাহের পর থেকে এখন পর্যন্ত আমরা যদি দেখি যে 10ম এবং 11 সপ্তাহের মাঝে কিন্তু বেড়েছে অনেকটা বেশি আক্রান্তের হার। এখন পর্যন্ত বাংলাদেশের মধ্যে যেসব এলাকাগুলো সবচেয়ে সংক্রমণ রয়েছে, তার মধ্যে আমরা এই ম্যাপ থেকে যদি দেখি, যেসব এলাকাতে গাঢ় রং করা হয়েছে সেসব এলাকাতে আক্রান্তের সংখ্যা বেশি। বিশেষ করে রাজধানীর পাশে নারায়ণগঞ্জ, কুমিল্লা, এসব জায়গাতে কিন্তু আক্রান্ত অনেকটা বেশি রয়েছে। এখন পর্যন্ত কিন্তু দ্বিতীয় দিকে যে আক্রান্ত চলছে সেটা হচ্ছে চিটাগাংয়ের দিকে অনেক বেশি আক্রান্ত হয়েছে এবং এছাড়া চিটাগাংয়ের বাইরে যেসব এলাকা আক্রান্ত হয়েছে সেসবের কিন্তু সব জায়গাতে এখন পর্যাপ্ত পরিমাণ পরীক্ষা না হওয়ার কারণে কিন্তু সব জায়গাতে সঠিকভাবে জানা যাচ্ছে না তাদের আক্রান্তের সংখ্যাটা কেমন।
এই ছিল এখন পর্যন্ত দেশ এবং আন্তর্জাতিক অঙ্গনের সংবাদ। আমরা আবারও ফিরে চলে যাচ্ছি স্টুডিওতে। মোবাল্লিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, করোনা ভাইরাসের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোবাল্লিক করিম। জানাবো আরও কিছু সংবাদ। রোববার সব সরকারি বেসরকারি অফিস খোলার ঘোষণায় ঢাকায় আসছেন মানুষ। যারা বিধিনিষেধ উপেক্ষা করে বাড়ি গিয়েছিলেন তাদের যাত্রা এখন রাজধানীমুখী। এবারও মানছেন না স্বাস্থ্যবিধি। রাজধানীর অন্যতম প্রবেশদ্বার আবদুল্লাপুরের সকাল থেকে দেখা গেছে ঢাকামুখী মানুষের ভিড়। গণপরিবহন বন্ধ থাকায় চাকুরি টিকিয়ে রাখার জন্য শত দুর্ভোগেও অনেকে আসেন সিএনজি চালিত অটোরিকশা যোগে, এমনকি কেউ কেউ এসছেন পায়ে হেঁটেও। বিস্তারিত জানাচ্ছেন সাইদুর রহমান আবির। রাজধানীর অন্যতম প্রবেশদ্বার আবদুল্লাপুরের চিত্র। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দীর্ঘদিনের সাধারণ ছুটির পর কর্মস্থলে যোগ দিতে অনেকেই এভাবে পায়ে হেঁটে প্রবেশ করছেন ঢাকায়। সকল বিধিনিষেধ উপেক্ষা করে সাধারণ ছুটিতে বাড়িতে পাড়ি জমানো এসব মানুষ আবারও ফিরছেন শত দুর্ভোগ ছাপিয়ে। কিভাবে আসলেন? কত কষ্ট করে আসলেন? অনেক কষ্ট হয়েছে, ভাঙ্গা এলাম। আসার কারণ কি? কারণ আমরা গরিবের ঘরে সন্তান, আমরা কাজ করে রাখতে পারবো না। গাড়ি ঘোড়া যেহেতু নাই, সিএনজি করে আসছে, থেমে আসতে হয়েছে, প্রবলেম হয়েছে। ভাই, বাড়ি কোথায় আপনার? আমাদের বাড়ি কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ থেকে কিভাবে আসলেন? আমরা সিএনজিতে আসলাম, সিএনজি থেকে আবার অটো আবদুল্লাপুর, এখন যাবো মিরপুর। সিএনজি আর অটোতে সিএনজিতে ওখান থেকে প্রাইভেট গাড়ি, আর এখানে গাজীপুর চৌরাস্তা থেকে আবার সিএনজিতে চলে আসছে। তো কষ্ট করে আসছে, গাড়ি ভাঙ্গে আসছে। আসছি ভাঙে আসা লাগছে। এই মুহূর্তে তো কোনো যান চলাচল নাই, আমাদের পরিশ্রম। গার্মেন্টস কারখানা সহ বেসরকারি বিভিন্ন অফিস খুলবে শনিবার, তাই পেটের তাগিদে চাকুরি টিকিয়ে রাখতে শত দুর্ভোগ হলেও প্রবেশ করতে হবে ঢাকায়। কেন আসতে হয়েছে এত কষ্ট করে? আমাদের কারখানা খোলা আছে, তো ডিউটি করা দরকার। অফিস থেকে ফোন দিচ্ছে, ইমার্জেন্সি আর্জি করতে হবে। কতটা দুর্ভোগ হচ্ছে? অনেক হচ্ছে, কারণ কালকে অফিস খোলা, কালকে না হয় যদি না যেতে পারে তাহলে চাকরি থাকবে না, এরকম কিছু আর কি। করোনা থেকে চাকরির ভয়টাই বেশি আর কি। এই সিএনজি দিয়া, অটো দিয়া। আজকে আসতে হয়েছে কেন? চাকরি? হ্যাঁ, চাকরি আছে না, আসে গাড়ি ঢুকতে দেবো না। ঢাকার প্রবেশদ্বারই আছে সিএনজি, মোটরসাইকেল এবং রিকশা। নিজেদের গন্তব্যে পৌঁছাতে এখানেও পড়তে হয় কয়েক গুণ ভাড়ার চাপে। ঢাকায় ফেরা এসব মানুষের মধ্যে করোনা ভাইরাস রোধে তেমন কোনো সচেতনতা চোখে পড়েনি। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। মুন্সিগঞ্জের লৌহজং শিমুলিয়া ফেরিঘাটে ঢাকা সহ কর্মস্থলমুখী মানুষের ভিড় বেড়েছে। ভোর থেকেই দক্ষিণাঞ্চল থেকে কাঁঠালবাড়ি ঘাট হয়ে ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষে ব্যাপক চাপ দেখা গেছে। অন্যদিকে শিমুলিয়া ঘাট ফেরি দিয়ে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলমুখী মানুষের চাপও রয়েছে। ভোর থেকে এই নৌরুটে 4টি রোরো ফেরি সহ 12টি ফেরি চলছে। ঘাটে পারাপারের অপেক্ষায় ছোট ও পণ্যবাহী মিলিয়ে 1.5 শতাধিক গাড়ি রয়েছে। এদিকে পদ্মা যমুনায় পানি বৃদ্ধির ফলে গত কয়েকদিন ধরে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এতে করে ফেরি পারাপার ব্যাহত হচ্ছে। ভাঙনের ফলে ঘাট স্থানান্তর ও মেরামতের কাজ করছে বিআইডব্লিউটিসি। পাটুরিয়া ফেরি সেক্টরের সহকারী ব্যবস্থাপক জানান, পদ্মা ও যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পাটুরিয়া ঘাট এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। পাটুরিয়ার ঘাট এলাকায় 4টি ঘাটের মধ্যে 3 ও 2 নম্বর ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। অপর 2টি ঘাট পানিতে তলিয়ে যাওয়ায় ঘাট দুটি স্থানান্তর ও মেরামতের কাজ চলছে। রোববার সীমিত পরিসরে ট্রেন ও লঞ্চ চালুর প্রস্তুতি নিয়েছে রেলওয়ে ও বিআইডব্লিউটিএম। আর সড়ক পথে গণপরিবহন চালু হবে সোমবার। সড়ক ও নৌপথে ভাড়া নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি, তবে 3 পথেই যাত্রী পরিবহনের জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, যাত্রী পরিবহনে কঠোরভাবে অনুসরণ করা হবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। শারমিন আজাদের রিপোর্ট। টানা 66 দিনের সাধারণ ছুটি শেষে আগামী রোববার থেকে আন্তনগর ট্রেন দিয়ে শুরু হবে রেল চলাচল। টিকিট বিক্রি হবে অনলাইনে। সামাজিক দূরত্ব নিশ্চিতে নীতি নির্ধারণ হচ্ছে বলে জানিয়েছেন রেল সংশ্লিষ্টরা। ট্রেন চলাচলের প্রথম দিন ছাড়ছে 13টি ট্রেন। উত্তরের বিভিন্ন রুট ও সিলেট, চট্টগ্রাম, খুলনায় চলবে এসব ট্রেন। হ্যান্ড স্যানিটাইজার, তারপর এই
পা পোষ দিয়ে যাতে তার জীবাণুমুক্ত করে ভিতরে প্রবেশ করানো যায়। আমাদের স্টাফদের যাতে সুরক্ষার জন্য যে সমস্ত ইকুইপমেন্টস এগুলি আমরা দেব। টিকিট বিক্রিটা আগামীকাল শনিবার থেকে আমরা শুরু করার কথা আছে। শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য আমরা ওই টিকিট কাউন্টারের সামনে আমরা মার্কিং ব্যবস্থা চালু করতেছি, মার্কিং করতেছি। 50% টিকিট বিক্রি করবো আর 50% ফ্রি খালি যাবে। সেই প্রস্তুতি হিসেবে রেল স্টেশনে চলছে মেরামত ও পরিচ্ছন্নতার কাজ। সম্পূর্ণ পরিষ্কারের যা কাজকর্ম আমরা পরিষ্কার করতেছি। ট্রেন চলার আগে আমরা এটা কমপ্লিট করে দেব, আর এই যে ময়লাটা আছে সম্পূর্ণ পরিষ্কার করতেছি মেশিন কাইটে। অন্যদিকে গণপরিবহন চালানোর সিদ্ধান্ত হবার পর কিছুটা কর্মব্যস্ত হয়ে উঠেছেন পরিবহন শ্রমিকরা। নেওয়া হচ্ছে প্রস্তুতি। সদরঘাটে দীর্ঘদিন স্থবির হয়ে থাকা নৌযানগুলো চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী নৌযান চালানো হবে বলে জানিয়েছে BIWTA। শারমিন আজাদ, মাই টিভি, ঢাকা। দেশে করোনার প্রাদুর্ভাব শুরুর পর সামাজিক সংক্রমণ রোধে মসজিদে সাধারণ মানুষের নামাজ আদায় বন্ধ থাকলেও পুরো রমজান জুড়ে 5 ওয়াক্ত নামাজ ও তারাবি আদায় করছেন ইমাম, মুয়াজ্জিন ও খাদেম। জীবনের ঝুঁকি নিয়ে ইমামি দায়িত্ব পালন করা এই মানুষের জীবন ও পরিবার চালাতে সরকারের পাশাপাশি সামর্থ্যবানদের এগিয়ে আসার অনুরোধ সংশ্লিষ্টদের। মাহবুব সৈকতের রিপোর্ট। প্রতিটি মসজিদে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আহ্বান জানান মুয়াজ্জিন। করোনাকাল কিংবা কোনো দুর্যোগেই সময় মতো আজান দেয়া কিংবা সালাত আদায়ের ব্যত্যয় ঘটে না কখনোই। মার্চ থেকে আজ পর্যন্ত আমি এক নাগারে এখানেই আছি। না, আমরা ছুটিতে যাইনি, আমরা পুরো লকডাউনে এই মসজিদে ছিলাম। প্রতিষেধক না থাকায় স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার সাথে সাথে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তির প্রার্থনা কি উদ্ধারের একমাত্র পথ বলে মনে করছেন সব শ্রেণীর মানুষ। আল্লাহ সর্বভূতের মালিক, একমাত্র আল্লাহই সমস্ত রোগ থেকে মুক্ত দিতে পারে। সবাই যখন ঘরবন্দি তখন সংক্রমণ রোধে দেশের মসজিদ সহ ধর্মীয় উপাসনালয়ে সাধারণের প্রবেশ সীমিত করা হয়। তবে নির্দেশনার আলোকে মসজিদগুলোতে নিয়মিতই নামাজ আদায় করেছেন ইমাম, মুয়াজ্জিম এবং খাদেমরা। সরকারের মাঝখানে বন্ধ করার পরে আমাদের জামাত চালু রাখতে হয়েছে 5-7 জন মিলে। ইমাম আর মুয়াজ্জিন খাদেমরা নামাজ পড়ছে তখন। স্বাস্থ্যবিধি মানার শর্তে মাসের শেষ দিকে মসজিদে সাধারণের নামাজ আদায়ের অনুমতি দেওয়া হলেও মুসল্লিদের সমাগম হয়নি ততটা। এই রমজানে আমাদের ভিতরে কোনো আনন্দ ছিল না। এই আগে মোটামুটি যারা তারাবি নামাজ পড়তে রোজা রাখতো তারা মোটামুটি বাসায় সেটেল হয়ে গেছে, যার কারণে মসজিদে মুসল্লি কম। মাহে রমজানে মসজিদগুলোতে দান সদকা অন্য সময়ের তুলনায় বেশি করে থাকেন ধর্মপ্রাণ মানুষ। যারা মসজিদের প্রথম এবং দ্বিতীয় সারিতে নামাজ পড়ে তারা বাসায় থেকে বের হয় না করোনার ভয়ে। না, আগের মতো হয় নাই, তারপরও আল্লাহ পাক যা হয়েছে শুকরিয়া। কোনো কোনো মসজিদে ব্যতিক্রম থাকলেও গ্রামীণ জনপদের মসজিদ এবং পরিচালনার সাথে জড়িতদের সহায়তা এসেছে নগণ্যই। প্রতিদিনই নামাজ কালাম পড়ছি, তারাবি পড়ছি, কোনো অনুদানও পাইনি আর কোনো খবরও শুনিনি আর কি। বিশেষ করে খতমে তারাবি পড়ানোর সুযোগ না হয় দেশের হাজারো কোরআনের হাফেজ ছিলেন হাদিয়া বঞ্চিত। আমি খতমে তারাবি পড়েছি, কিন্তু টাকা পয়সার জন্য আসলে করি নাই, আমি তো আল্লাহর জন্য করেছি। সব মসজিদের জন্য 5,000 টাকা করে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, এটা আমরা পাইছি। না, এই মাত্র 5,000 টাকা কেমনে ঠিক হয়? সংশ্লিষ্ট দপ্তর থেকে সাধ্যানুযায়ী সহায়তার চেষ্টা করা হয়েছে বলে জানান ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক। ইসলামিক ফাউন্ডেশনের সরাসরি এই ধরনের কোনো সুযোগ খুব একটা নেই, তবে আমরা জেলা প্রশাসনগুলোর মাধ্যমে অন্য কর্মহীনদের সাথে তালিকা করার জন্য আমরা অনুরোধ জানিয়েছিলাম। সেক্ষেত্রে অনেকগুলোই করা হয়েছে। 3,87,00,000 টাকা সারা দেশের ইমাম মুয়াজ্জিনদেরকে ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট থেকে অনুদান প্রদান করা হয়েছে। প্রত্যেকেই 5,000 টাকা করে অনুদান পেয়েছেন। সবারই কামনা মানবিক আচরণ। তো গভর্নমেন্টে করবে, সাধারণ পাবলিক তো কোজনে আগে আসে। আসলে বিত্তশালীরা ইমাম, মুয়াজ্জিন, খাদেমকে যদি দান করে মনে হয় ভালো হয়। আর প্রার্থনা দুর্যোগ দূর করুক পরম করুণাময়। আল্লাহর কাছে পানা চাওয়া দরকার, এছাড়া আমাদের এটা মুক্তির পুরো আশা আমি দেখি না। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। রাজধানীর কাঁচা বাজারগুলোতে এখনও ঈদের আমেজ।
পণ্য সরবরাহ স্বাভাবিক হয়নি। কিছু পণ্যের দাম স্থিতিশীল থাকলেও দাম বেড়েছে মুরগি, পেঁয়াজ, আদা এবং সবজির। বিক্রেতারা বলছেন সরবরাহ স্বাভাবিক হলে এসব পণ্যের দাম আবার কমে আসবে। অনেকটা চড়া দামে বিক্রি হচ্ছে মৌসুমি ফল, আম ও লিচু এবং গরু ও খাসির মাংস। সাইদুর রহমান আবিরের আরও একটি রিপোর্ট। রাজধানীর রামপুরা কাঁচা বাজার। বিক্রেতারা বলছেন ঈদের ছুটির কারণে পণ্য সরবরাহ স্বাভাবিক না, কিন্তু বাজার ঘুরে দেখা যায় কোনো পণ্যেরই ঘাটতি নেই। ঈদের ছুটির অজুহাতে বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি করেছে ব্যবসায়ীরা। গরু এবং খাসির মাংস বিক্রি হচ্ছে চড়া দামে। খাসি 800 টাকা, গরুর মাংস 600 টাকা, বাড়ছে লকডাউনের পর থেকে। পিছিয়ে নেই মুরগি এবং মাছের দামও। বলার হলো 150 টাকা কেজি, আর হলো পাকিস্তানি হলো 220। পেঁয়াজের কেজি প্রতি বেড়েছে 10 থেকে 15 টাকা। কমছে না আদা রসুনের দামও। পেঁয়াজ হলো 50 টাকা দেশিটা, আর আদা 160 টাকা। সরবরাহ স্বাভাবিক থাকলেও কমছে না সবজির দাম। কোনো সবজি 50 টাকা বিক্রি মানেই ব্যবসায়ীদের কাছে খুব কম দাম। না বাড়ানো একটু কমই আছে। আপনার চান্নাতে সরা ছিল 70 টাকা 80 টাকা, এখন বর্তমানে 40 টাকা চলতেছে। টমেটো 50 টাকা চলতেছে, উস্তা 40 টাকা চলতেছে, মানে তুলনা ভালোই আছে এখন। সকলের চোখ এখন মৌসুমি ফলের দিকে। এর সুযোগ নিয়ে চড়া দামে বিক্রি হচ্ছে এসব ফল। সবাই নিতে পারে সীমিত আছে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। নিচে একটি সংবাদ বিরতির সাথেই থাকুন, ফিরে এসে আরো যা থাকছে। একের পর এক ঘূর্ণিঝড়ের আঘাতের চিহ্ন নিয়ে দাঁড়িয়ে উপকূলীয় এলাকা। আমপানের প্রভাবে বিধ্বস্ত কলাপাড়ার কয়েক কিলোমিটার বেড়িবাঁধ। করোনার কারণে চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় বিক্রি হয়নি বহু আম বাগান, দুশ্চিন্তায় আম চাষিরা। স্বাগত আরও একবার, আপনারা দেখছেন মাই টিভি রাতের সংবাদ। লিবিয়ায় নিহত 26 বাংলাদেশির পরিচয় এখনো পাওয়া যায়নি, তবে তাদের পরিচয় জানার জন্য চেষ্টা চলছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 26 জন বাংলাদেশি সহ 30 জন অভিবাসীকে গুলি করে হত্যা করে একটি মানব পাচারকারী চক্র। নিহত অন্য 4 জন আফ্রিকান অভিবাসী। লিবিয়ার মানব পাচারকারী এক ব্যক্তির পরিবারের সদস্যরা ওই 30 অভিবাসীকে গুলি করে হত্যা করেছে। ওই পাচারকারী আগেই মারা গেছেন। সেই মৃত্যুর দায় এই অভিবাসীদের ওপর চাপিয়েছে তার স্বজনেরা। তার প্রতিশোধ নিতেই ওই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় আহত হন 11 বাংলাদেশি এবং 4 জন আফ্রিকান মারা যায়, আর 11 জন অসুস্থ ইনজিওর্ড, এবং এই 11 জনের মধ্যে 6 জন পুরোপুরি সুস্থ, আর 5 জনের অবস্থা সঙ্গীন। আমাদের মিশন তাৎক্ষণিকভাবে সেই সরকার, ত্রিপলি সরকার, তাকে জানিয়েছে ঘটনাটা, এবং তাদের বলেছে যে এই হত্যাকাণ্ডের ইনকোয়ারি করার জন্য। এবারে করোনা করণীয়। করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে যারা কিডনির বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা অনেকটাই ঝুঁকিতে আছেন বলে জানিয়েছেন কিডনি রোগ বিশেষজ্ঞরা। তবে যারা ডায়ালাইসিস করাচ্ছেন তাদের এই ডায়ালাইসিস চালিয়ে যেতে হবে। প্রোটিনযুক্ত খাবার কম খেতে হবে। নিয়মিত ওষুধ সেবনের পাশাপাশি কোনো সমস্যা হলে প্রাথমিক পর্যায়ে হাসপাতালে না গিয়ে চিকিৎসকের সাথে টেলিফোনে যোগাযোগ করতে হবে। কিডনি বিশেষজ্ঞদের বিস্তারিত পরামর্শ জানাচ্ছেন সাইদুর রহমান আবির। জ্যামিতিক হারে প্রতিনিয়ত বেড়েই চলছে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা। আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে সর্বস্তরের মানুষ। তবে আতঙ্ক নয়, অবলম্বন করতে হবে সচেতনতা। প্রাণঘাতী এই ভাইরাসে সংক্রমিত হওয়ার ঝুঁকিতে আছেন সব বয়স এবং সর্বস্তরের মানুষ। এই মুহূর্তে যারা কিডনির বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা আছেন অনেক ঝুঁকিতে। কিডনি রোগীদের ঝুঁকির বিষয়গুলো বিস্তারিত জানালেন কিডনি রোগ বিশেষজ্ঞ ডক্টর শামীম আহমেদ। যারা ঝুঁকিপূর্ণ তারা কারা?
যাদের এই ইমিউনোসাপ্রেসড কিডনি রোগীদের কিন্তু যারা কিডনি রোগী তো অনেক কিছু আছে, কিন্তু কিডনি রোগী যাদের সিকিডি বলি, যাদের কিডনি কাজ কম, তারা একটা ঝুঁকিপূর্ণ। যারা ডায়ালাইসিসে যাচ্ছে তারা ঝুঁকিপূর্ণ। যারা ট্রান্সপ্ল্যান্ট রোগীরা আমরা ইমিউনোসাপ্রেসর তার ইমিউনিটি কমে রাখি, তারা ঝুঁকিপূর্ণ। আর এসব রোগীদের স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি যে বিষয়গুলো সর্বোচ্চ সতর্কতার সাথে অবলম্বন করতে হবে সেসব পরামর্শগুলো দিলেন এই বিশেষজ্ঞ। আমার উপদেশ হবে আপনারা বাসায় থাকবেন, আপনাদের ওষুধগুলো ঠিক করেন, তবে যারা ডায়ালাইসিস করেন তাদের কিন্তু নিয়মিত ডায়ালাইসিস করতে হবে। প্যারাসিটামল পর্যন্ত ব্যথা খাবেন না, ইনফেকশন থাকলে ইনফেকশন কন্ট্রোল করতে হবে। আর যেটা বললাম যে এই প্রোটিন জাতীয় খাবার, যেতে কিডনি রোগী যাদের কিডনি কাজ হচ্ছে তাদের প্রোটিন জাতীয় খাবার কম খাবেন। যদি কোনো অসুবিধা হয় আবার টেলিফোনে যোগাযোগ করেন, আর এরপরেও যদি খারাপ বেশি কিছু হয় তাহলে আপনারা হসপিটালে ভর্তি হবেন। শুধু কিডনি রোগী নয়, সবাই আছেন ঝুঁকিতে। তাই ঘরে থাকা এবং স্বাস্থ্যবিধি মেনে চলাই প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার উপায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। এবারে গ্রাম বাংলার খবর। একের পর এক ঘূর্ণিঝড়ের আঘাতের চিহ্ন নিয়ে দাঁড়িয়ে আছে সমুদ্র উপকূলীয় পটুয়াখালীর কলাপাড়া সহ গোটা উপকূলীয় এলাকা। সম্প্রতি ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে বিধ্বস্ত হয়েছে কয়েক কিলোমিটার বেড়িবাঁধ, ফলে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। কলাপাড়া কুয়াকাটা প্রতিনিধি সাইফুল ইসলাম রয়েলের প্রতিবেদন, জানাচ্ছেন মোবালিক করিম। মাত্র কয়েক ঘন্টার ঝড়ের তাণ্ডবে বিলীন পটুয়াখালীর কলাপাড়া সহ উপকূলীয় এলাকার হাজারো মানুষের স্বপ্ন। 2 দফা জোয়ারের প্রভাব আর প্রবল বেগে ধেয়ে আসা বাতাসের ক্ষিপ্রতায় ভেঙে গেছে কয়েক হাজার কাঁচা ও টিন শেডের ঘর। এখানের 4-5টি গ্রামের 8-10 হাজার মানুষ পানিবন্দী অবস্থায় আছে। 4-5টা বাড়ি এই নদীতে ভাঙ্গে নিয়ে গেছে, দুয়ার ভাঙ্গে চুরিয়ে সব লইয়ে গেছে। আমার চুলো পাহাড় নাই, আমরা 3 দিন ধরে উপসে ছিলাম। একটা পাইলে একবারই কোনো চাইয়া আনছি, এই পাতিল লইয়ে যাইয়া এই পর ভাত রান্না রাইতে থাকবো এই ডাক্তার মধ্যে ওই নেমলে। ঘর বাড়িতে যাওয়ার মতো আমাকে কোনো কায়দা নাই, ধার মতো স্থান নাই, এই জন্য আমরা এখন এই সেন্টারে থাকতে আছি। বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে লোনাপানি প্রবেশ করে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ গ্রাম। নষ্ট হয়েছে আবাদ জমির ফসল, চাষিদের মাছের ঘের ও মিঠা পানির পুকুর। আফানে আমার 5 একর জায়গার ঘির তলিয়ে গেছে। করলা, ঝিঙ্গা, আম বাগান সব নষ্ট হয়ে গেছে। বেড়িবাঁধ না হওয়ানে আমার এই 70,000 টাকার জাল নষ্ট হয়ে গেছে, এখন না খাইয়ে মরতে আছি। আগে থেকেই এই বাঁধ ছিল ক্ষতিগ্রস্ত। মেরামতের আশ্বাস দিয়েছিলেন অনেকেই, তবে কেউ কথা রাখেনি। সবাই আশ্বাস দিয়ে যায়, কিন্তু পরবর্তী পর্যায়ে কেউ আর মনে রাখে না। বেড়িবাঁধ ভাঙা আমাদের 8-10টা গ্রামের লোক এখন পানিবন্দিতে আছে। বেড়িবাঁধ নির্মাণ সহ ক্ষতিগ্রস্তদের পাশে থাকার কথা জানালেন স্থানীয় সংসদ সদস্য। এলাকার প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে গিয়েছি। কলাপাড়া, রাঙ্গামালী, মহিপুরের প্রত্যেকটা প্রত্যন্ত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছে। কৃষকের ক্ষতি পরিমাণ নিরূপণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর কথা বললেন উপজেলা কৃষি কর্মকর্তা। যদি সরকার কোনো এদের জন্য কোনো সুবিধা প্রণোদনা অথবা পুনর্বাসন ঘোষণা করে, তাহলে আমাদের এই ক্ষতিগ্রস্ত কৃষকরাই অগ্রাধিকার ভিত্তিতে এই সুবিধাটা পাবে। আর বেড়িবাঁধ বিধ্বস্ত এলাকা দ্রুতই মেরামতে আশ্বাস দিলেন পানি উন্নয়ন বিভাগের এই কর্মকর্তা। দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া যখন শেষ হবে, শেষ হওয়া মাত্রই আমরা অতি দ্রুত ওইগুলি মেরামতের ব্যবস্থা করব। মোবাল্লিক করিম, মাই টিভি, নিউজ ডেস্ক। জুন মাসে আমের বাজার রমরমা হবার কথা থাকলেও এবারের দৃশ্য একেবারে ভিন্ন। করোনা পরিস্থিতির কারণে ব্যাপারীরা আগ্রহী না হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর চাষিরা বিক্রি করতে পারেননি অধিকাংশ আমের বাগান। এ অবস্থায় বিপুল সংখ্যক আম বিক্রি ও ন্যায্য দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তা তাদের। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি তারেক আজিজ ও নওগাঁ প্রতিনিধি আবু বকরের তথ্যচিত্রে জানাচ্ছেন নূর মোহাম্মদ। বাগানে ভরপুর এই আমকে ঘিরেই গোটা বছরের আয় ব্যয়ের হিসাব করেন আমের জন্য বিখ্যাত চাঁপাইনবাবগঞ্জের চাষি ও ব্যবসায়ীরা। কিন্তু এবার করোনা মহামারীর কারণে বিক্রি হয়নি অধিকাংশ বাগান। এর মাঝেই হঠাৎ ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ক্ষতিগ্রস্ত এখানকার প্রায় 20 ভাগ আম। এরপরও যে পরিমাণ আম রয়েছে তা বিক্রি নিয়ে বাগান মালিকদের কপালে চিন্তার ভাঁজ। করোনা ভাইরাসের কারণে এবার ক্রেতা না থাকার কারণে আমরা আম নিয়ে খুব বিপদে আছি, আশঙ্কায় আছি যে আমরা আমগুলা কিভাবে বিক্রি করব। আম ব্যবসায়ীরা যারা বাগান কিনতে ইচ্ছুক তারা আসছে না।
ব্যবসায়ীরাও চিন্তিত দেশের নানা প্রান্তে আম পাঠানো নিয়ে। যে সরকার যথোচিত উদ্যোগ গ্রহণ করে আমাদের এইখানকার আমগুলো দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলে আমরা দেশের কৃষক এবং ব্যবসায়ীরা উপকৃত হব। এদিকে বিস্তীর্ণ বাগানে আম পরিপক্ক হচ্ছে নওগাঁয়। ব্যবসায়ীরা বাগানের আম কিনতে আগ্রহী না হওয়ায় দিন যতই যাচ্ছে ততই বাড়ছে এখানকার চাষিদের দুশ্চিন্তা। বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারীরা যদি সাভারে যদি আসতে যদি না পারে তাহলে আমরা উৎপাদিত আমটা আমরা বিক্রি করতে পারবো না। আমাদের আম এবারকার ভালো আছে আর কি, আম বাজারজাত করব, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো কুল কিনারা পাই না। কিভাবে আম বাগানগুলো বিক্রি করি, আমাদের এলাকাবাসীও সকলেই এই অবস্থা। স্থানীয় ব্যবসায়ীরাও বলছেন বিভিন্ন স্থানের পাইকার না এলে ক্ষতির মুখে পড়বেন তারা। আমাদের এখানে মোটামুটি 150 থেকে 200 আড়ত আছে, আড়তের কাজ আর কি মোটামুটি শুরু সবাই করছে। যে দূর দূরান্ত থেকে যে ব্যাপারীগুলো আসবে তাদের নিরাপত্তা প্রশাসনের দৃষ্টি কামনা করছি। এদিকে দেশের নানা প্রান্তে আম পাঠানোর ক্ষেত্রে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে পুলিশ। 100% গ্যারান্টি দিচ্ছে নিরাপত্তার ব্যাপারটা আমরা দেখবো, অ্যাজ ওয়েল অ্যাজ তারা যেন ভালোভাবে মার্কেটিং করতে পারে সেই বিষয়টা আমরা দেখেছি। ঘূর্ণিঝড় আম্পানে নওগাঁয় আমের তেমন একটা ক্ষতি হয়নি। এবার 4,20,000 টন আম উৎপাদনের আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এর সঙ্গে শেষ করছি সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনায় দেশে আরও 23 জনের প্রাণহানি, মোট মৃত্যু 582। একদিনে শনাক্ত 2,500 ছাড়ল, মোট শনাক্ত 42,844। অফিস খোলার ঘোষণায় কর্মস্থলে ফিরছেন মানুষ, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। নৌপথেও যাত্রীদের চাপ, পাটুরিয়া ঘাটে ভাঙনে ফেরি চলাচল ব্যাহত। প্রস্তুতি চলছে সীমিত পরিসরে ট্রেন, বাস ও লঞ্চ চালু। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আশ্বাস কর্তৃপক্ষের। রাজধানীর কাঁচা বাজারগুলোতে পণ্য সরবরাহ স্বাভাবিক নেই, মশলা ও সবজির দাম বাড়তি, চড়া দামে বিক্রি হচ্ছে মৌসুমি ফল। শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের মিনিসোটা অঙ্গরাজ্য, থানায় অগ্নিসংযোগ। এবং টি-20 বিশ্বকাপের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত, আইসিসি টেলিকনফারেন্সের সিদ্ধান্ত হয়নি। দর্শক ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাই টিভির সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla, facebook/mytvbangla ও twitter/mytvbangla। পরবর্তী সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আরশিদ আলী। প্রিয় দর্শক, করোনার সংক্রমণ রোধে সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।